নমস্কার, আমি সংকল্প চক্রবর্তী। আজকে পুনরায় একটি ফিজিক্সের ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমাদের টপিক হচ্ছে কাইনেমেটিক্স। খুবই ইম্পর্ট্যান্ট টপিক। ফিজিক্সের একটা বিশাল জায়গা কভার হয় কাইনেমেটিক্সের দ্বারা। আর যারা ভিএসও 2024 অ্যাসপিরিয়েন্স লেয়ার 1-এর জন্য প্রিপারেশন করছো, এনএমএস 2024 বা যারা ক্লাস 9-এ পড়ো এবং 11-তে পড়ো, তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। সর্বোপরি যাদের এই চ্যাপ্টারটা সংক্রান্ত কোনো কিছু জানার আগ্রহ আছে, তারা এই ভিডিওতে সুস্বাগতম। শুরু করে দিই এই ভিডিওটা। কাইনেমেটিক্স মানে গতিবিদ্যা। আজকে আমরা গতিবিদ্যার একটি অংশ পড়ব, যেটাকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল মোশন, 1D মোশন। মানে কি একমাত্রিক গতি। একমাত্রিক গতি জিনিসটা কি সেটা আমাদের একটু জানতে হবে। 1D মোশন জিনিসটা অনেকটা হচ্ছে একটা লিনিয়ার, অর্থাৎ আমরা 1D 2D এবং 3D যদি ধারণায় আসি, তাহলে বুঝতে পারবো ব্যাপারটা কি। 3 ডাইমেনশনাল হচ্ছে আমাদের আশেপাশের জগৎ, মানে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনই আছে। 2 ডাইমেনশনাল মানে কি কোনো একটা এরিয়াকে বোঝাচ্ছে। এটা হলো 2 ডাইমেনশনাল এরিয়া। 3 ডাইমেনশনালকে বোর্ডে রিপ্রেজেন্ট করা যায় না, কারণ আমরা সব কিছু 3 ডাইমেনশন দিয়ে তৈরি। আর 1 ডাইমেনশন হচ্ছে একটা লিনিয়ার এরকম দাগ। এটা হচ্ছে 1D, মানে কি একটা সরল রেখা বা একটা বৃত্তাকার রেখা। এটা হচ্ছে অল টাইম 1D, ঠিক আছে। তো এই 1D, এটা হচ্ছে 2D, এটা 2D, এটা 1D, এটাও 1D, অর্থাৎ একটা যার মাত্রা থাকবে। ওকে, যার একটা মাত্রা সেই হচ্ছে 1D। যার দুটো মাত্রা, দুটো বলতে এইটা এটা ভার্টেক্স, দুটো মাত্রা, এই 2D। আর 3D হচ্ছে আমাদের আশেপাশের পরিবেশ, এই যে এই মানে অ্যাকচুয়ালি যদি বোর্ডে রিপ্রেজেন্ট করি 3Dকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, মানে তিনটা পারপেন্ডিকুলার তিনটার সাথে। আর এরকম তিনটার সাথে পারপেন্ডিকুলার। ওকে, তো এটা হয়ে গেল 3D, তিনটা ভার্টেক্স। ওকে, তো এটা আশা করি বুঝতে পারছো 1D 2D 3Dর মধ্যে পার্থক্য। আচ্ছা, এটা মুছে দিই। আচ্ছা, এবার যেহেতু আমাদের 1D মোশন, অর্থাৎ মোশনটা বা ভেলোসিটি যেটা কাজ করবে সেটা একটা লিনিয়ার ওয়েতে কাজ করবে। আমার লাইনটা সোজা হচ্ছে না, মানে একটা লিনিয়ার ওয়েতে যদি সোজা লাইন টানো, এরকম অনেকটা ভেলোসিটিটা অল টাইম লিনিয়ার হবে। ওকে, আচ্ছা, এবার 1D মোশনের কয়েকটা টার্ম সম্বন্ধে জানতে হবে। কয়েকটা ভৌত রাশি আছে, বেগ, সরণ, ত্বরণ, এগুলো সম্বন্ধে জানবো। তার আগে আর একটু কিছু বলে দিই, গতি আর স্থিতি ব্যাপারটা কি। এবার এই যেটা খুব ভালোভাবে বুঝবে, গতি আর স্থিতি ব্যাপারটা কি। কোন একটি নির্দেশ তন্ত্রের সাপেক্ষে যখন কোনো বস্তু সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করে, এই যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনো একটা নির্দেশ তন্ত্রের সাপেক্ষে, মানে রিলেটিভ টু এ ফ্রেম অফ রেফারেন্স। মানে আমি ধরে নিচ্ছি এখান থেকে আমি দেখছি একটা বস্তুকে, ঠিক আছে। তখন টাইম ছিল হচ্ছে 12টা PM, ঠিক আছে। তখন বস্তুটা ছিল এখানে। এবার আমি এখান থেকে দেখছি, এবার টাইমটা পরিবর্তন হয়ে গেছে, এখন বাজে 12টা 10। ওকে, এখন বস্তুটা এখান থেকে গিয়ে পৌঁছেছে এই জায়গাটায় পৌঁছেছে। তার মানে কি বস্তুটা স্থান পরিবর্তন করেছে। আগে যদি এখানে ছিল, তারপরে কি এখানে গেল, তার মানে কি একটা স্থান পরিবর্তন করেছে বস্তুটা। তাহলে আমার সাপেক্ষে যদি আমি দেখছি, তার মানে কি বস্তুটা সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করেছে, 10 মিনিটের মধ্যে এইটুকু গিয়েছে। তাহলে আমি বলবো বস্তুটা একটা গতিতে আছে, একটা ভেলোসিটি নিয়েও যাচ্ছে। এইটুকু আমি এটা থেকে সিদ্ধান্তে আসতে পারি। আচ্ছা, এবার স্থিতির সংজ্ঞা কি বলা আছে। স্থিতির সংজ্ঞা বলা আছে, ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষেই যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, অর্থাৎ টাইমের পরিবর্তন হয়ে যাচ্ছে, 12টাতেও যা ছিল 12টা 10ও ওখানে আছে, একটাতেও সেখানে আছে, দুটোতেও সেখানে আছে। ওকে, তো সেটাকে আমরা কি বলবো, স্থিতি বা রেস্ট। কিন্তু এই দুটো জায়গাতেই মনে রাখতে হবে রিলেটিভ টু এ ফ্রেম অফ রেফারেন্স, মানে একটা নির্দেশ তন্ত্রের সাপেক্ষে। এবার আরেকটা আমি নির্দেশ তন্ত্র নিচ্ছি, যেখানে আমি আর একজন বা অন্য কেউ, সেও একটা গতি নিয়ে যাচ্ছে, সেও একটা গতি নিয়ে এগোচ্ছে। তার জন্য কিন্তু এই বস্তুটা স্থির না। তোমরা যখন ট্রেনে করে কোথাও যাও, অ্যাকচুয়ালি কি, যখন তোমরা ট্রেনে করে কোথাও যাচ্ছ, তোমাদের কি মনে হয় আশেপাশের সব বস্তু তোমার দিকে পিছন দিকে চলে যাচ্ছে, তাই না? কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি ট্রেনে না যেতে, তাহলে কি তোমার কাছে সেই বস্তুগুলো তো স্থিরই লাগতো। সিমিলারলি ব্যাপারটা, আমার কাছে যে বস্তুটা এখানে স্থির লাগছে, তো যখনই আমি চলা শুরু করবো আমার কাছে কিন্তু এই বস্তুটা স্থির লাগবে না,
তখন মনে হবে কি সেটা মুভেবল বা সচল, তার কাছে একটা ভেলোসিটি আছে, পিছন দিকে একটা ভেলোসিটি আছে, এটা কিন্তু মনে হবে, এটা মনে হওয়াটা স্বাভাবিক। তাহলে ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে কিন্তু গতি আর স্থিতি আলাদা। এর জন্য কি স্থির বস্তু স্থির, আবার এর জন্য কি এ গতিশীল। তার মানে কি দুটো কিন্তু এই যে আমি কথাটা বলেছিলাম না ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে, ফ্রেম অফ রেফারেন্সটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতেই পারছো। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের হিসাবটা রাখতে হবে। তাহলে ফ্রেম অফ রেফারেন্সেরটা কিন্তু সংজ্ঞায় দেওয়া আছে, আর এই কথাটা কিন্তু কোনো কথা উল্লেখ না করলেও কিন্তু ফ্রেম অফ রেফারেন্স কথাটা উল্লেখ করতে হবে, নির্দেশ তন্ত্র যেটাকে বাংলায় বলা হয়। আচ্ছা, এবার ক্লাস 9-এ যারা পড়ো বা ভিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা একটু ভালোভাবে শুনে রাখো, ফ্রেম অফ রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি, যে চরম গতি বা চরম স্থিতি, ঠিক আছে। এবার চরম গতি চরম স্থিতি মানে কি, মানে হচ্ছে একদম যে বস্তুটা স্থির হয়ে আছে বা একদম যে বস্তুটা গতিশীল অবস্থায় আছে, মানে সে কখনো স্থির হবে না এরকম একটা বস্তু। বা চরম স্থির অবস্থা বলতে কি, যে বস্তুটা সারা জীবনে স্থির থাকবে, কখনো গতিশীল হবে না। এবার তোমরা ভেবে দেখো এই মহাবিশ্বে কোনো চরম স্থির বস্তু থাকতে পারে কি? চরম স্থির অ্যাবসলিউট রেস্টের কোনো কি অবজেক্ট থাকতে পারে? অবশ্যই না। কারণ কি আমরা জানি, আমরা যদি আমি এখানে একটা স্থির হয়ে আছে, আচ্ছা বইটা স্থির হয়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি স্থির? আমার সাপেক্ষে স্থির, কিন্তু পৃথিবী তো ঘুরছে না। তার মানে কি এ নিজের স্থান পরিবর্তন করছে। ওকে, এবার বলবে পৃথিবীর স্থান পরিবর্তন করছে, আর তাহলে সূর্য তো স্থির, কারণ সূর্যের চারিদিকে তো পৃথিবীর স্থান মানে হচ্ছে ঘুরছে, রোটেট করছে, তাহলে সূর্য স্থির না। সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির চারিদিকে চক্কর লাগাচ্ছে। এবার তাহলে কি মিল্কি ওয়ে গ্যালাক্সি স্থির না? সেও কি এই মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে, একটা মোশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, র্যান্ডম মোশন নিয়ে। তার মানে কি চরম স্থির বলে বা অ্যাবসলিউট রেস্ট বলে কিছু হয় না। আর অ্যাবসলিউট ভেলোসিটি, এই অ্যাবসলিউট ভেলোসিটিটা যদি আমরা দেখি, প্রত্যেকটা বস্তু কিন্তু অ্যাবসলিউট ভেলোসিটিতেই তার আছে, চরম গতি। এবার চরম গতিটা এরকমভাবে আমরা না ওটাকে ইউজ করে, আমরা যদি বলি চরম গতি বলতে কি, চরম স্থির বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে তাকে আমরা চরম গতি বলবো। অ্যাকচুয়ালি কি ব্যাপারটা, সব বস্তু তো গতিশীল আছে, কিন্তু চরম গতি কাকে বলবো? যখন কোনো একটা চরম স্থির বস্তুর সাপেক্ষে একটা বস্তু গতিশীল হবে, তাই তো, তাকে আমরা কি বলবো? চরম গতি বস্তু, চরম গতির বস্তু বলতে পারবো। কিন্তু মহাবিশ্বে তো চরম স্থিতি বলেই কোনো কিছুর অস্তিত্ব নাই, তাহলে চরম গতি কিছু হতে পারে? অ্যাবসলিউট মোশন না, সেটা হতে পারে না। হ্যাঁ, সব বস্তুই গতিশীল, কিন্তু চরম গতিশীল কিন্তু নয়। দুটো কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। বস্তু গতিশীল হতে পারে কিন্তু চরম গতিশীল কিন্তু নাও হতে পারে। তাহলে সমস্ত বস্তুই গতিশীল, কিন্তু সমস্ত বস্তুর গতিকে কিন্তু চরম গতি নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে চরম গতি আর চরম স্থিতিটা জানা হলো আমাদের। আচ্ছা, নির্দেশ তন্ত্রটা বলা হলো, মুছে দিলাম এটা। আচ্ছা, এবার আমরা পড়ব দূরত্ব আর সরণ, দুটো পয়েন্ট। আচ্ছা, তিনটা পয়েন্ট। এটা আমার বাড়ি, এ পয়েন্টটা আমার বাড়ি, এটা হচ্ছে রাস্তার মোড় একটা, ঠিক আছে। রাস্তাটা এখানে গিয়ে মিট করছে, বি পয়েন্টটাতে কি একটা মোড় আছে, আর সি পয়েন্টটা আমার বন্ধুর বাড়ি। ওকে, সি পয়েন্টটা আমার বন্ধুর বাড়ি, এরকম, ঠিক আছে। তাহলে আমি যাব কোন দিক দিয়ে? ফার্স্টে এদিক দিয়ে, তারপর নিশ্চয়ই এদিক দিয়ে না, নিচের দিক দিয়ে আসবো, আর সি পয়েন্টে পৌঁছাবো। এটা কি? এটা হচ্ছে একটা দূরত্ব। তাহলে সরণ কি হবে? সরণ হবে এটা, মানে দুটো পয়েন্টের মধ্যে সব থেকে ছোট সরলরেখাটাই হচ্ছে তার সরণ। এটা মাথায় রাখতে পারে। দূরত্ব আরও হতে পারে, আমি রাস্তা দিয়ে গেলাম না, ঝোপ জঙ্গল দিয়ে গেলাম, এদিক দিয়ে একটা গেলাম, এটা একটা পাথ হতে পারে। আরেকটা পাথ কি এটা হতে পারে, আরেকটা পাথ এরকম হতে পারে, আমি এরকমভাবে গেলাম। মানে এগুলো কিন্তু সবই দূরত্ব অসীম দূরত্ব হতে পারে, মানে অসীম সংখ্যক দূরত্ব হতে পারে, কিন্তু সরণ একটাই হবে। সরণ কিন্তু একটা দূরত্ব, কিন্তু সব থেকে ছোট দূরত্ব, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা সরণ আর দূরত্ব অনুপাত কি বলতে পারি? সরণকে এস দিয়ে লিখি, সরণ আর দূরত্ব অনুপাত হয় ইজুগাল টু 1 হবে, না হয় লেস দ্যান হবে, লেস দ্যান অর ইজুগাল টু 1। কারণ লেস দ্যানটা কেন? কারণ সরণটা তো সব থেকে ছোট, ঠিক আছে। এবার উপরে যদি ছোট সংখ্যা হয়, নিচে বড় সংখ্যা, তার মানে কি 1-এর থেকে ছোট। আর ইকুয়াল টু কখন হবে? যখন সরণের দূরত্ব একই হবে, মানে সরণটাই যখন দূরত্ব হয়ে যাবে তখন ইকুয়াল টু 1 হয়ে যাবে।
তোমাকে কিন্তু এখান থেকেও কোশ্চেন আসতে পারে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে সরণ আর দূরত্ব অনুপাত কত। যদি s/d আসে মানে সরণ বাই দূরত্ব, তাহলে কি করবো, লেস দেন ইকুয়াল টু 1, আর যদি d/s আসে তাহলে হবে গ্রেটার দেন ইকুয়াল টু 1। এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। d/s মানে দূরত্ব, দূরত্ব তো বড়ই হয়, তার মানে কি একের থেকে গ্রেটার, আর যখন s আর d ইকুয়াল টু হয় তখন মানে কি 1, কারণ কেটে যাবে টার্ম দুটো। ঠিক আছে, এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। এটাই হয়ে গেলো সরণ আর দূরত্বের মধ্যে বেসিক পার্থক্য। ওকে, এবার আরেকটা জিনিস, সরণ কিন্তু স্কেলার রাশি। সরণ একটা স্কেলার রাশি, মানে ডিসপ্লেসমেন্ট, সরি কি বলছি আমি, একটু ভুলে বললাম। ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু ডিস্টেন্স মানে দূরত্ব সেটা কিন্তু স্কেলার। কারণ দেখো দূরত্বর কোনো নির্দিষ্ট অভিমুখ আছে, নিশ্চয়ই নেই। আমি দূরত্ব এখান থেকেও নিতে পারি, এই যে এই পাত থেকেও দূরত্ব নিতে পারি, আবার এই পাত থেকেও নিতে পারি, আবার এই পাত থেকেও নিতে পারি, আবার ওই পাত থেকেও নিতে পারি। কিন্তু ডিসপ্লেসমেন্ট যেটা আছে সেটা কিন্তু একটাই হবে মোবাইল টাইম, মানে একটা সিঙ্গেল পাথ বা হচ্ছে একটা নির্দিষ্ট রাস্তা। ঠিক আছে, তার মানে কি এর নির্দিষ্ট একটা ডিরেকশন আছে, এই ডিরেকশনটা ডিসপ্লেসমেন্ট। আর ভেক্টরের সংজ্ঞা কি বলা আছে, যে সমস্ত রাশির একটা নির্দিষ্ট দিক বা অভিমুখ আছে এবং মান আছে তাকে আমরা ভেক্টর বলি। তো একটা সরণ হচ্ছে এর একটা মান আছে, তো কত মিটার বা কত সেন্টিমিটার বা কত কিলোমিটার, সে তো দূরত্বরও মান আছে। কিন্তু স্কেলার রাশির কি কোনো দিক তো হয় না, দূরত্ব তো নির্দিষ্ট দিক নেই, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। কিন্তু সরণের দিক নির্দিষ্ট একটা দিক, মানে এই ডিরেকশনটাই, আর তার একটা ম্যাগনিটিউডও আছে। তার মানে কি সরণ একটা ভেক্টর রাশি, তার মানে কি এস লিখে তার মাথায় একটা ভেক্টর সাইন দিব আমরা। এটা হয়ে গেল ভেক্টর ফর্ম সরণের। ঠিক আছে, আর ডিস্টেন্স নর্মালিটি। ওকে, এটা হয়ে গেল হচ্ছে সরণ আর হচ্ছে দূরত্বের মধ্যে পার্থক্য। আচ্ছা, এবার দ্রুতি আর মানে হচ্ছে আমাদের যেটাকে কি বলে স্পিড আর ভেলোসিটি, ভেলোসিটিকে বাংলায় কি বলে ভুলে গেলাম, আরে ভেলোসিটিকে মানে বেগ বলে, হ্যাঁ বেগ। ভেলোসিটি আর স্পিডের মধ্যে পার্থক্য দেখবো, দ্রুতি আর বেগ। ঠিক আছে, এবার দেখো দ্রুতি আর বেগটা আমি মুখোমুখি বলে দিচ্ছি। দ্রুতিটা কি, দ্রুতিটা হচ্ছে d/t, মানে দূরত্ব বাই সময়, ডিস্টেন্স বাই টাইমকে আমরা বলি দ্রুতি। ঠিক আছে, দ্রুতিটাকে এস দিয়ে লিখি স্পিড, স্পিড। ঠিক আছে, আবার ভেলোসিটি, ভেলোসিটিও কিন্তু ভেক্টর, যেহেতু ভেক্টর বাই টাইম মানে সরণ বাই সময়, তাই এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এরও নির্দিষ্ট একটা দিক আছে, কিন্তু স্পিডের কোনো দিক নেই, কারণ আমরা কি জানি ডিস্টেন্সেরই তো কোনো দিক নেই, তাহলে স্পিডের দিক থাকবে কোন দিক দিয়ে। কিন্তু এসে একটা নির্দিষ্ট দিক আছে, তাই ভেলোসিটিরও একটা দিক আছে। তাহলে ভেলোসিটি ভেক্টর ইজ ইকুয়াল টু সরণ বাই সময়, আর হচ্ছে স্পিড ইজ ইকুয়াল টু কী হবে, ডিস্টেন্স বাই টাইম। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা ডিস্টেন্স আর এটা ডিসপ্লেসমেন্ট, দুটোর মধ্যে পার্থক্য আছে। স্পিড হচ্ছে ডিস্টেন্স আর ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, দুটোর মধ্যে পার্থক্য আছে, এটাই পার্থক্য। আচ্ছা, এবার দুটো অ্যাভারেজ করার পদ্ধতি কিন্তু আলাদা। যদি আমি এস অ্যাভারেজ বার করতে চাই, মানে স্পিডের অ্যাভারেজ যদি বার করতে চাই, তাহলে কি করব বলো তো, টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম, এইটা হচ্ছে সামেশনের সাইন। মানে টোটাল ডিস্টেন্স, যতটা ডিস্টেন্স গেছে আলাদা 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 করে থাকে, যদি এতটা গেছে তারপর আবার এতটা, তারপর আবার এতটা 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 এতটা, মানে আলাদা আলাদা করে যদি থাকে, এটার জন্য t1, এটার জন্য t2 টাইম, এটার জন্য t3 টাইম, এটার জন্য t4, t5, t6। ঠিক আছে, এটার জন্য d1 ডিস্টেন্স গেছে, d2, d3 এরকম ভাবে t6 পর্যন্ত গেছে। ঠিক আছে, তাহলে আমরা এস অ্যাভারেজ কী বলবো, মানে স্পিডের অ্যাভারেজ কী বলবো, সামেশন অফ ডি, কতগুলো ডি গিয়েছে, 6টা ডি গিয়েছে, তার মানে সামেশন অফ ইজ ইকুয়াল টু 1 থেকে 6 ডি বাই সামেশন অফ টাইম এন 1 থেকে 6। তার মানে এটা করলে কি আসবে, d1 প্লাস d2 প্লাস d3 এরকমভাবে করতে করতে d6 পর্যন্ত বাই t1 প্লাস t2 প্লাস t3 এরকম করতে করতে t6 পর্যন্ত যোগ করে ভাগ। ঠিক আছে, এটা হচ্ছে এস অ্যাভারেজের ফর্মুলা, এটা মাথায় রাখতে হবে। টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম, এটা মাথায় রাখতে হবে। আলাদা আলাদা করে যাক একসাথে যাক। কিন্তু একটা ভেলোসিটি অ্যাভারেজ বার করতে গেলে কী করবো, ধরে নিচ্ছি একটা পাথ দিয়ে একটা অবজেক্ট যাচ্ছিলো, এই পয়েন্টে ওর ভেলোসিটি v1, আবার এই পয়েন্টে ওর ভেলোসিটি v2। নর্মাল অ্যাভারেজ করবো, ভেলোসিটি অ্যাভারেজ যেটা আমরা অ্যাভারেজ শিখেছি v1 প্লাস v2 বাই 2। পার্থক্য আছে কিন্তু, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, কোশ্চেন কিন্তু গুলিয়ে যায় অনেক সময়। দেখো তোমাকে বললো এস স্পিডের অ্যাভারেজ কত, গড় বেগ কত। ঠিক আছে,
এবার স্পিডকে কী যেন বলে, বেগই তো মনে হয় না, গড় দ্রুতি, সরি হ্যাঁ গড় দ্রুতি কত। এবার গড় দ্রুতি বার করতে গেলে কিন্তু আমাকে টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম করতে হবে। কিন্তু যখনই আমাকে বলবে গড় বেগ মানে ভেলোসিটি অ্যাভারেজ, তখন আমি দুটো পয়েন্টে ভেলোসিটি বার করব, ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট, সেটাকে 2 দিয়ে ডিভাইড করে দেবো। কারণ আমরা জানি অ্যাভারেজ বার করার সূত্র কি, যত সংখ্যক আছে ওইটা n টার্ম পর্যন্ত নিব বাই n, এটা তো আমাদের জানার কথা। তাহলে এটা কিন্তু নর্মালভাবে আমরা ভেলোসিটি অ্যাভারেজ মানে আর্থমেটিক প্রসেসে কিন্তু আমরা এটা ভেলোসিটি অ্যাভারেজটা বার করতে পারলাম। আর এটা স্পিডের অ্যাভারেজটা একটু আলাদা, মানে টোটাল ডিস্টেন্স থেকে যোগ করে টোটাল টাইম দিয়ে ভাগ। পার্থক্য আছে কিন্তু, যদি বলে গড় দ্রুতি বার করতে তাহলে এটা, যদি বলে গড় বেগ তাহলে এটা। আবার বুঝে নাও, গড় দ্রুতি বার করতে বলে এটা, গড় বেগ বার করতে বলে এটা, হাইলাইট করে নাও দরকার পড়লে। গড় বেগ, এটা হচ্ছে গড় দ্রুতি, টোটাল ডি বাই টোটাল টি, বা এই সূত্রটাও বলতে পারো তোমরা, যেটা সামেশন অফ ডি বাই সামেশন অফ টি, যেটা ইচ্ছা, ঠিক আছে, তোমাদের উপরে সেটা, ঠিক আছে। এটা সামেশন সাইন, সামেশন মানে সমষ্টি বা যোগ, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনগুলো আশা করি সমস্যা হবে না। তোমরা তোমাদেরকে একটা আমি কোশ্চেন এটা পরে দেবো একটা, এরকম একটা কোশ্চেন করতে। আচ্ছা, মুছে দিলাম এটা। আচ্ছা, এবার আমরা পড়ব, আমরা ফার্স্টে সরণ জানলাম, এবার বেগ জানলাম, এবার পড়ব অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ওকে, এবার ত্বরণ জিনিসটা কি? ত্বরণ জিনিসটা হচ্ছে এরকম, বেগটা বাড়ছে, টাইমের সাপেক্ষে বেগটা বাড়ছে, তাহলে বেগটাকে সময় দিয়ে মানে আমরা বেগের পরিবর্তনটাকে যদি সময় দিয়ে ভাগ করে দিই সেটাই ত্বরণ। মানে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা আমাদের জানা কথা। দুটো পয়েন্ট আছে, একটা বস্তু যাচ্ছিল, ফার্স্টে বেগ ইউ, পরে বেগ হলো ভি, ঠিক আছে। আর আমরা বলে দিচ্ছি ভি গ্রেটার দ্যান ইউ, মানে পরে বেগটা বাড়লো, টাইম লাগলো কত, টি, এই ঘটনাটা হওয়ার জন্য। তাহলে ভি থেকে ইউ মাইনাস করে টি দিয়ে ভাগ করলে মানে বেগ যতটা বৃদ্ধি হলো, ধরুন আগে ছিল 10, পরে হয়ে গেল 20, টাইম লাগলো এটা করতে 2 সেকেন্ড, তাহলে 20 থেকে 10 মাইনাস করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। এরকম আমি ধরে নিচ্ছি, এটা এক্সাম্পল না, মানে এরকম হবে ফিগারটা 10 20, কারণ দেখো বলা আছে ভি গ্রেটার দ্যান ইউ, আমি ইউ এর থেকে ভি বড়, তার মানে কি বেগটা বেড়ে হলো কত 20, টাইম লাগলো 2 সেকেন্ড, তাহলে অ্যাক্সেলারেশন বা ত্বরণ কী হবে, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা অ্যাক্সেলারেশন ইকুয়েশন। সেম রিটার্ডেশন বা মন্দন, মন্দন আলাদা জিনিস, একটু আলাদা, বেশি কিছু না। আমি ধরে নিচ্ছি প্রথমে বেগ ছিল ভি, পরে বেগ হলো ইউ, আবার এখানে বলে দিলাম ইউ লেস দ্যান ভি, তার মানে কি ধীরে ধীরে ব্রেক হচ্ছে, ব্রেকিং হচ্ছে ভি থেকে ইউ, মানে সাইকেলে ব্রেক টিপলে যেরকম হয় না, বেগটা ধীরে ধীরে কমতে থাকে, সিমিলারলি এরকম আগে বেগটা বেশি ছিল, পরে একটা কমে গেল। তাহলে আমি কী করবো এবার, এটাও অ্যাক্সেলারেশন এ দিয়ে লিখি আমরা, কিন্তু এখানে যেমন অ্যাক্সেলারেশনের ডিরেকশনটা এদিকে ছিল, মানে ওই দিকে ত্বরণ হচ্ছিলো, এবার এখানে অ্যাক্সেলারেশনের ডিরেকশনটা অন্যদিকে হয়ে যাবে, মানে অপোজিট দিকে অ্যাক্সেলারেশন হচ্ছে। এবার বলছো অপোজিট দিকে যদি অ্যাক্সেলারেশন হয় তো বস্তুটা থামবেই, মানে বস্তুটা এখানে একসময় থেমে যাওয়ার পর আবার কিন্তু উল্টা দিকে অ্যাক্সেলারেট করা স্টার্ট করবে। যদি অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট হয়, এই দিকেই থাকতে থাকে বস্তুটার উপরে, এদিকে যদি অ্যাক্সেলারেশনটা পড়তে থাকে, তার মানে কি বস্তুটা একসময় যাবে, ওর বেগটা শূন্য হয়ে যাবে। ভাবো বস্তুটা, কোনো একটা বস্তু এদিকে যাচ্ছে, ও একটা র্যান্ডম মোশনে যাচ্ছে, বেগটা এবার একটা সমবেগে যাচ্ছিলো, এবার ধীরে ধীরে আমি হচ্ছে পিছন দিয়ে টানা শুরু করলাম, মানে পিছন থেকে অ্যাক্সেলারেট করা শুরু করলাম, তার মানে কি যাচ্ছিলো ধীরে ধীরে বেগটা কমতেছে, কারণ পিছন দিক থেকে আমি অ্যাক্সেলারেশন দিচ্ছি, কমতে কমতে এক পয়েন্টে 0 চলে আসলো, এবার 0 থেকে আবার এদিকে স্টার্ট করবে, এটাই হবে এই ক্ষেত্রে ঘটনাটা। এবার অ্যাক্সেলারেশনের তাই ডিরেকশনটা উল্টো দিকে যখন মন্দন হচ্ছে বা রিটার্ডেশন হচ্ছে, তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল এখানে কী হবে, এখানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে আগের বেগ, এটা পরের বেগ, মানে যেটা বড় সেটা থেকে ছোটোটা বিয়োগ করে দিয়ে যতটা সময় লাগছে সেটাতে ভাগ করে দেওয়া, মানে কি অ্যাক্সেলারেশন হলো রিটার্ডেশন। আচ্ছা, অ্যাকচুয়ালি যদি আমি এটা মানে অ্যাক্সেলারেশনের ফর্মুলা ফেলতাম তাহলে কী হতো, ইউ মাইনাস ভি বাই টি। এবার পিছন দিকে কেন হচ্ছে এটা একটা আমি প্রমাণ করব, মানে পিছন দিকে মানে অপোজিট সাইনে কেন আসছে, যদি নেগেটিভ নিয়ে নিই তাহলে কী হয়ে যাচ্ছে, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি কি অ্যাক্সেলারেশনের সূত্র না, এটা ভেক্টর অ্যাক্সেলারেশন, মানে অ্যাকচুয়ালি এটাকে অ্যাক্সেলারেশন লিখছে না, ধরো এটাকে রিটার্ডেশন করে দিই, মন্দন আর করে দিই তোমাদের সুবিধার্থে রিটার্ডেশন। তাহলে এবার দেখো রিটার্ডেশন ইকুয়াল টু কী হচ্ছে, নেগেটিভ অফ অ্যাক্সেলারেশন, মানে রিটার্ডেশনটা যেটা হচ্ছে সেটা উল্টো ত্বরণ, মানে ডিরেকশনটা উল্টো দিকে,
রিটার্ডেশন কিন্তু এদিকে হচ্ছে, রিটার্ডেশন একটা ভেক্টর, আর ভেক্টর, সেটা কি, সেটা কিন্তু বস্তুর যেদিকে গতি সেদিকে হচ্ছে, কিন্তু তার জন্য অ্যাক্সেলারেশনটা উল্টো দিকে হচ্ছে, বুঝতে পারবেন তো, আর ইজ ইকুয়াল টু নেগেটিভ হবে। এটা হয়ে গেল রিটার্ডেশন, অ্যাক্সেলারেশন এগুলোর কথাবার্তা, মানে ত্বরণ মন্দন। আচ্ছা, টোকা হয়ে গেল, আমি এটা মুছে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নেবে। আচ্ছা, এবার 3-4টা জিনিস বলবো, এটা ক্লাস 11th জন্য সবার। তাহলে আমরা কি জানলাম, এস বাই টি ইজ ইকুয়াল টু কী হয়, ভি। ওকে, তাহলে ডিএস বাই ডিটি ইজ ইকুয়াল টু ভি। এবার ডিএস ডিটি কি, এটা হয়ে গেল ডিফারেন্সিয়েট। ডিফারেন্সিয়েট কোথা থেকে আসলো জানতে হয়তো, কোথা থেকে আসলো। এবার আমি ধরছি একটা গ্রাফ, দেখে নাও, এটা তোমরা দেখে নাও, যারা ক্লাস 9-এ পড়ছো তারাও দেখে নাও। এবার আমরা কি দেখছি, সময়ের সাপেক্ষে এক্স অ্যাক্সিসটাকে টাইম ধরছি আর এস ধরছি এদিকে। এবার সময়ের সাপেক্ষে দেখছি এসটা বেড়ে চলছে এদিকে, সময় বাড়ছে ওর এসও বাড়ছে, মানে সরণটাও বাড়ছে। প্রথমে 1 সেকেন্ডে 1 ছিল, পরে 2 হলো, এরকমভাবে দেখছি সরণটাও বাড়ছে, স্ট্রেট লাইন হয় না এরকম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, এই অ্যাঙ্গেলটা ধরছি থিটা অ্যাঙ্গেল। ওকে, থিটা অ্যাঙ্গেল। এবার এখান থেকে দুটো ছোট ছোট সেগমেন্টে ত্রিভুজ ভাঙবো, এখান থেকে একটা, এখান থেকে একটা। এবার এই ত্রিভুজটাকে একটু জুম ইন করবো, এই ত্রিভুজটা একটা খুবই ছোট ত্রিভুজ, এই ইয়ের মধ্যে কোনো একটা জায়গায় এটা খুবই ছোট ত্রিভুজ, যার এই পয়েন্টটা ধরে নিচ্ছি x1 y1, এই পয়েন্টটা x2 y2। ওকে, তাহলে ভূমিটা কী হবে বলো, y1 তো এটা, তাহলে ভূমিটা হয়ে যাবে, যেহেতু আমরা জানি ভূমিটা x হয়, এই দিকটা x1, তাহলে হয়ে যাবে x1 মাইনাস x2, আর উচ্চতার কী হয়ে যাবে, উচ্চতাটা উপরে y আছে y1 মাইনাস y2। এটা হয়ে গেল কি না, ভূমি আর উচ্চতা। এটা কি থিটা অ্যাঙ্গেল, যেহেতু এটাও থিটা অ্যাঙ্গেল, তাই এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে, এটা আমাদের জানা কথা। এই ত্রিভুজটা একটু বড় করে দিই যদিও, এখানে তোমাদের মানে একদম ছোট ছোট পয়েন্ট, কিন্তু ধরে নিতে হবে x1 y1 এই পয়েন্টটা যে আছে সেটা খুবই কাছাকাছি x2 y2 এর, মানে খুবই কাছাকাছি, মানে এর মধ্যে যে দূরত্বটা আছে, এই দূরত্বগুলো সেগুলো প্রায় শূন্য, প্রায় শূন্য, প্রায় শূন্য, শূন্য না কিন্তু প্রায় শূন্য, মানে খুবই ছোটো ছোটো। ওকে, কিন্তু তাও এদের মধ্যে একটা চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে এবার দেখো, আমরা ট্রাইগোনোমেট্রিক থেকে কি জানতে পারি, লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু কী হয়, মানে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, এটাকে কি বলি আমরা, ট্যান থিটা, লম্ব বাই উচ্চতা ট্যান থিটা। এবার ট্যান থিটাকে আমরা কি বলি, ক্যালকুলাসের স্টুডেন্টরা তোমরা অবশ্যই জানো, ট্যান থিটা হচ্ছে ফান্ডামেন্টাল, মানে কি, এবার দেখো y1 মাইনাস y2কে আমরা কি বলতে পারি, সরণে পরিবর্তন, তাই তো, সরণটা কতটা বাড়লো, এই পয়েন্টে যদি একটা হয় সরণ, এটা যদি 10 হয়, এটা যদি 8 হয়, মানে আমি বলছি খুবই কাছাকাছি হবে, তার মানে সরণের পরিবর্তন, তাহলে সরণের পরিবর্তনকে আমরা লিখি ডিএস, ঠিক আছে। আর এখানে দেখো সময়ের পরিবর্তন হচ্ছে না, এইটুকু সেগমেন্টে কতটা সময় বাড়লো, তাহলে এটাকে আমরা বলি ডিটি। ডিটি মানে কি, সময়ের পরিবর্তন, ডিএস মানে সরণের পরিবর্তন, এটাকে আমরা বলছি ভেলোসিটি। স্লোপ, অ্যাকচুয়ালি স্লোপ বা নতি, নতি মানে কি, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের থিটা, এটাকে বলে স্লোপ, মানে এই অতিভুজটাকে নির্দেশ করা। স্লোপটা এরকম হতে পারে, স্লোপটা এরকম হতে পারে। এবার এই স্লোপটা হলে কি, অ্যাঙ্গেলটা নিশ্চয়ই বেড়ে যাবে, এটা যদি আলফা অ্যাঙ্গেল হয় বেড়ে যাচ্ছে। এবার যত অ্যাঙ্গেলের মান বাড়বে ট্যানের ক্ষেত্রে, আলফার মান, তত মানে কি ডিএসডিটি বাড়বে, ডিএসডিটি মানে কি ভেলোসিটি বাড়বে। আর একটা অ্যাঙ্গেল নিয়ে নিলাম, এটা আরও বেশি অ্যাঙ্গেলে আছে, এটা বিটা অ্যাঙ্গেলে আছে, তার মানে কি আরও বেশি হচ্ছে, আবার কমে যাচ্ছে একটা দেখলাম ফাই অ্যাঙ্গেল, তার মানে কি এটা আরও কমে যাচ্ছে, তার মানে কি এটা ভেলোসিটি মান কম, এটার মাঝামাঝি, এটা আর একটু বেশি, এটা তার থেকেও বেশি, তার মানে কোথা থেকে আসলে বোঝা গেল, ডিএস বাই ডিটি ইজ ইকুয়াল টু ভি। সিমিলারলি এরকম এইগুলো সূত্র একটু মার্ক করে নাও, এটা ক্যালকুলাস দিয়ে করতে হবে। এক্সাম্পল কিন্তু এখানে কিন্তু আবার হচ্ছে এস কিন্তু একটা টি এর ফাংশন, এক্স কিন্তু একটা ফাংশন অফ টি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে টি এর সাপেক্ষে কিন্তু এস চেঞ্জ হচ্ছে, মানে টি বাড়ছে এস বাড়ছে, আমি বললাম না, এখানে বাড়ছে দেখাচ্ছি, কোনো জায়গায় কমতেও পারে,
টিও বাড়ছে এস বাড়ছে, ধরুন এসকে বলে দিল 5t² - 3t+4, এটা ফাংশন। টি এর ভ্যালু যা বসাবে এস এর ভ্যালু কিন্তু আলাদা আলাদা আসবে, টি এক বসাও আলাদা আসবে, টি2 বসাও আলাদা আসবে। তার মানে কি টি কিন্তু একটা এফ এর মানে এস কিন্তু একটা টি এর ফাংশন, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কি বললাম, বাড়বে। সিমিলারলি আমরা এরকম একটা বলতে পারি dv/dt = অ্যাক্সেলারেশন, বলতে পারি এটা আমরা, ঠিক আছে। এই দুটো একটু নজর করে নাও তোমরা, ঠিক আছে। সিমিলারলি এখান থেকে জাস্ট এখানে সব ভি বসিয়ে দেবো, তাহলে ওটা অ্যাক্সেলারেশন হয়ে যাবে, মানে কি বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। এখানে কি হতে হবে, বেগকে হতে হবে টাইমের একটা ফাংশন অফ টাইম, এটা একটা জানা কথা। আচ্ছা, এবারে এগুলো যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন মানে কি এরিয়াটাকে নির্দেশ করবে, মানে কি এস ডিএস = vdt। এবার ভি মানে কি বেগ, বেগকে যদি সময় দিয়ে গুণ করে দিই, বেগকে সময় দিয়ে গুণ করে দিলে কি সরণ পাই তো, জানা কথা। আমাদের কি ছিল, s = s/t = v। এবার s = vt তো, এবার দেখো ভেলোসিটিকে টাইম দিয়ে গুণ করছি, এবার বোথ সাইড দিয়ে ইন্টিগ্রেট করবো, মানে এটা তো ডিএস মানে খুব ছোট দূরত্বের জন্য, বা ডিটি মানে খুব ছোট সময়ের জন্য। এবার ইন্টিগ্রেট মানে করলে কি পুরোটা পেয়ে যাবো। তো আমি ইন্টিগ্রেশন অফ ডিএস মানে s = ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, যেখানে ভিটা কি এফ অফ টি এর একটা ফাংশন, এটা মাথায় রাখতে হবে। এটা ডিএস থেকে আসলাম, এখান থেকে একটা ইন্টিগ্রেশন ফর্ম ইন্টিগ্রালটা কি এরিয়াটা নির্দেশ করবে। ধরুন আমাকে বলে দিল এতটুকুর মধ্যে কতটা ও সরণ হয়েছে, যখন ভেলোসিটি এত, টাইমে একটা ফাংশন, ভেলোসিটি একটা ফাংশন দিয়ে দিল, বললে এত টাইমে ওর সরণ কত হয়েছে বার করে নেওয়া যাবে। ভেলোসিটি একটা ফাংশন দিল, ওটাকে ইন্টিগ্রেট করতে হবে। ভেলোসিটি ইন্টিগ্রেট করলেই মানে কি সেখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে ভেলোসিটি ইন্টিগ্রেশন মানে স্লোপ থেকে ভেঙে আনলাম, হ্যাঁ সরণ পাবো, এরিয়াটা ডিটির জন্য গুণ করে মানে হচ্ছে সরণ পাবো, এরিয়াটা মানে গ্রাফের এরিয়াটা কত থেকে কত সময়ের মধ্যে সেটাও বের করে নিতে পারবো। আর পরে গিয়ে ভ্যালুটা আমরা টাইমে বসিয়ে দেবো, ব্যাস। এটা করলে আমাদের এস চলে আসবে। আচ্ছা, এবার এখান থেকে আসি, ডিভি = কী হবে, ইন্টিগ্রেশন এ ডিটি। এবার এ যদি ইন্টিগ্রেশন করি অ্যাক্সেলারেশনের, এখানে কি এ = ফাংশন অফ টি। এবার এটা যদি বোথ সাইড ইন্টিগ্রেশন করি তাহলে ভি = ইন্টিগ্রেশন অফ এ ডিটি, এটাও মাথায় রাখতে হবে। ওকে, এটা ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন দিয়ে বোঝানো, ঠিক আছে। ইন্টিগ্রাল মানে কি এরিয়াটা, এটা যেমন স্লোপটা নির্দেশ করছিল, এই ফাংশনটাকে নির্দেশ করছিল। এবার তখনই তুমি হচ্ছে এই স্লোপটাকে অ্যাকচুয়ালি, এগুলো কি ডিফারেন্সিয়েট মানে কি স্লোপটা বার করা, বা স্লোপটাকে তুমি যখন আবার এক্স অ্যাক্সিস দিয়ে গুণ করে দিচ্ছ, তার মানে স্লোপ মানে অ্যাকচুয়ালি স্লোপ ইন্টু এটা, তার মানে কি এরিয়া পাচ্ছি তো, একটা এরিয়া পাচ্ছি তো, এটা তো বলাই যেতে পারে না, এরিয়া পাচ্ছি। যেমন দেখো ভি ইন্টু ডিটি, ভেলোসিটি কী ছিল, স্লোপটা ছিল ভেলোসিটিটা, টাইম দিয়ে গুণ করে দিচ্ছি, তার মানে কি অ্যাকচুয়ালি আমরা এরিয়া বলাটা ভুল, ওয়াই অ্যাক্সিসটা পাবো এখানে, ঠিক আছে। এরকম হিসাবটা এখানে ওয়াই অ্যাক্সিসই তো পাবো। কেন ওয়াই অ্যাক্সিস পাবো দেখো, আমি তাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা থাক, এটা এই প্রমাণটা দেখাবো না, ওয়াই অ্যাক্সিসের প্রমাণটা ওটা অন্য কোনো দিন দেখাবো। আর তাও দেখিয়ে দেওয়া যায়, যদি দেখো না এই যে ds/dt, এটাকে তো ভি বলি আমরা। এবার হচ্ছে দেখো টাইম দিয়ে যদি আমি গুণ করে দিই, যে টাইম দিয়ে গুণ করছি মানে ভিডিটি বানাবো, তার মানে কি ds/dt ইন্টু ডিটি, এদিকে ভিডিটি। এবার দেখো ডিটি কেটে গেল, তার মানে কি ডিএস মানে কি এদিকে ছোট যে সরণটা গিয়েছে, সরণের পরিবর্তন ডিএস পাচ্ছি, তার মানে কি এটা ওয়াই অ্যাক্সিসকে নির্দেশ করছে, ব্যাস এরকম। আচ্ছা, মুছে দিই এই ইন্টিগ্রালগুলো। এখানে ইন্টিগ্রাল আর ডিফারেন্সিয়েশন একসাথে ছিল। আচ্ছা, এবার কয়েকটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস আসবে, এই জায়গাটি ইম্পর্টেন্ট সব থেকে বেশি। দেখো কীরকম ইম্পর্টেন্ট, কয়েকটা আমাদের জেনারেল ইন্টিগ্রাল জানতে হবে, সেটার জন্য তোমরা একটু গুগল সার্চ করে নিতে পারো, আমি লিখেও দিচ্ছি কয়েকটা ইন্টিগ্রাল, তোমরা এটা একটু দেখে নেবে। দাঁড়াও, ইন্টিগ্রাল অ্যান্ড ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। দেখো কোথাও এই ফাংশনগুলো চলে আসলো, একটা হচ্ছে ডিটি অফ সাইন এক্স
এটা হয়ে যায় cos x, dd of cos x এটা হয়ে যায় নেগেটিভ অফ sin x, dd of tan x, এই তিনটাই লাগবে মেনলি, sec স্কয়ার x। আবার মজার ব্যাপার, এগুলোকে তুমি ইন্টিগ্রেশন করবে এটাই পাবে, মানে এই যে ওয়াইটা পাবে, ফাংশনটা পাবে। যেমন ইন্টিগ্রাল অফ cos x ইজ ইকুয়াল টু হয়ে যায় sin x, মজার ব্যাপার খুব, ইন্টিগ্রাল অফ sin x হয়ে যাবে মাইনাস cos x, আর ইন্টিগ্রাল অফ sec স্কয়ার x ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি tan x। এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, dd অফ log x বাই dx, এটা হয়ে যায় 1/x। তাহলে ইন্টিগ্রাল অফ 1/x কি হয়ে যাবে log x, এটা ইম্পর্টেন্ট। আরেকটা আছে dd অফ x টু দি পাওয়ার n dx, ঠিক আছে, এটা হবে x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু n। এবার দেখো ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n, আচ্ছা এগুলো কিন্তু সব কিন্তু dx এর সাপেক্ষে করছি ইন্টিগ্রাল, এটা আমি লিখলাম না যদিও বা, তাহলে লিখে দিচ্ছি dx sin x dx, dx এর সাপেক্ষে ইন্টিগ্রাল এগুলো dx x টু দি পাওয়ার n dx, এটা যদি ইন্টিগ্রাল করি তাহলে একটু অন্য টাইপের আসবে, এটা মনে রাখা সহজ, x n প্লাস 1 n বাই n প্লাস 1, এগুলো প্রায় একটু মুখস্থ রকমের রেখে দিতে হবে। আর কার কার ইন্টিগ্রাল আছে, x হয়ে গেল x টু দি পাওয়ার n, আচ্ছা dd অফ e টু দি পাওয়ার x বাই dx, এটাও আবার e টু দি পাওয়ার x হয়ে যায়, এটা কোনো চেঞ্জ হয় না। সিমিলারলি e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশনও হয়ে যাবে e টু দি পাওয়ার x, কোনো চেঞ্জ নেই। আচ্ছা আর একটা দেখিয়ে দিচ্ছি লাস্ট, e টু দি পাওয়ার a টু দি পাওয়ার x, যখন ভেরিয়েবলটা সূচকে থাকবে বাই dx, এটা হয়ে যাবে a টু দি পাওয়ার x log, তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করে তাহলে a টু দি পাওয়ার x বেরিয়ে যাবে। এগুলো একটা হচ্ছে আইডেন্টিক্যাল ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, এটা তোমরা পেয়ে যাবে। অনেক বইতে আরও সূত্র আছে, আমার যেগুলো মনে থাকে আর কি সেগুলো কিছুটা বলার চেষ্টা করলাম। আচ্ছা মুছে দিয়ে যাবে ওগুলো, নেক্সট টপিক আমি যাই। কসের মানে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ইনভার্স প্রপোর্শনের হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, সেগুলো যাচ্ছি না। আচ্ছা এবার আসছি কিছু ক্লাসিক্যাল প্রুফগুলো কীরকম, ধরে নাও একটা বস্তু আছে, এখান থেকে এতটা যাচ্ছে, এবার ফার্স্টে বেগ ছিল ইউ, পরে বেগ হলো ভি, যেখানে ভি গ্রেটার দ্যান ইউ। তাহলে দেখো এখানে তো ত্বরণ হয়েছে, বেগ বেড়েছে, এবার বেগ বাড়ার জন্য আমি ধরলাম টাইম এ লেগেছে, টাইম টি, আর অ্যাক্সিলারেশনটা এ হয়েছে, আর এখান থেকে এতটা মোট ও এস ডিসপ্লেসমেন্ট গিয়েছে। এস ডিসপ্লেসমেন্ট হয়েছে, ওকে। তাহলে হচ্ছে এখানে অ্যাক্সিলারেশনটা কী হবে, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি বলতে পারি ইউ প্লাস এটি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে এটা আমি পেলাম, এটা হয়ে গেল আমাদের গতির প্রথম সমীকরণ, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের এসটা বার করতে হবে, ঠিক আছে। এসটা যদি বার করতে চাই তাহলে আমি কী করবো, ভেলোসিটিগুলো অ্যাভারেজ করব, গড় বেগ ইনটু সময় আমরা কি জানি, সেটা আমাদেরকে সরণটা দেয়, ঠিক আছে। এবার গড় বেগটা এখানে কি, গড় বেগ হচ্ছে ভি প্লাস ইউ বাই টু, ঠিক আছে। এবার এটাকে যদি আমি সময় দিয়ে গুণ করে দিই, মানে মাল্টিপ্লাইড উইথ টি, তাহলে আমি সরণ পাবো এস, পাবো তো। তাহলে দেখো হিসাবটা কি হচ্ছে, গড় বেগ ইনটু সময়, মানে ওটাও তো একটা বেগ, মানে অ্যাভারেজ করে নিলে কি বেগটা আমাদের কাছে স্পেসিফিক আসে, ইন্টু টি, এবার টাইম দিয়ে যদি গুণ করি তাহলে কি পেয়ে যাবো, এস পেয়ে যাবো, সরণ কতটা গিয়েছে। এবার দেখো ভি ইজ ইকুয়াল টু কি জানি, ইউ প্লাস এটি, তাহলে এখানে বসিয়ে দিও ভ্যালুটা, ভিটা ইউ প্লাস এটি প্লাস ইউ বাই টু ইন্টু টি, টিটা আছে ইজ ইকুয়াল টু এস। আচ্ছা এসটাকে আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে কী হয়ে যাচ্ছে, টু ইউ টি প্লাস এ টি স্কোয়ার বাই টু,
তাহলে এস ইজ ইকুয়াল টু কী হচ্ছে, কেটে যাবে। এবার দেখো মানে সেপারেশন করে দিই, 2ut/2 ইজ ইকুয়াল টু হাফ অফ এটি স্কোয়ার। এবার 2 কেটে যাবে, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা সমীকরণ, এটা সেকেন্ড ইকুয়েশন। ঠিক আছে, ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন। আচ্ছা, এবার থার্ড ইকুয়েশনের দিকে যাবো। এবার টিটাকে অপনয়ন করবো দুটো ইকুয়েশন থেকে, টিটাকে হাঁটাবো, এইটি আর এইটিটাকে হাঁটাবো, বেগ, অ্যাক্সেলারেশন আর এই যে আমার কাছে যেটা আছে সরণ, সেটার মধ্যে একটা সম্পর্ক আনবো। ঠিক আছে, কীরকম? আচ্ছা, এবার দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটাকে বোথ সাইডে হোল স্কোয়ার করবো। তাহলে কী হয়ে গেলো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, মানে এ প্লাস বি হোল স্কোয়ার হবে তো, যদি আমি দুটোকে স্কোয়ার করি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি থেকে হোল স্কোয়ার হবে তো বোথ সাইডে। তাহলে ইউ স্কোয়ার টি প্লাস 2u এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার হবে তো। আচ্ছা, এবার দেখো এ স্কোয়ার টি স্কোয়ার, এখানে আমার কাছে একটা টার্ম আছে না এটি স্কোয়ারের, আমি কিন্তু সেটাকে ইউজ করতে পারি। কীরকমভাবে দেখো, এখানে আমার কাছে কী এসেছিলো, 2ut আছে এখানে আমার কাছে, এখানে আসছিলো 2ut। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি এ দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই আমার কাছে ওই টার্মটা চলে আসবে। তার মানে কি, আমি এখান থেকে একটু লাইনটাকে আনি, এস ইজ ইকুয়াল টু, মানে 2s করে দিই, 2টাকে এদিকে মাল্টিপ্লাই করে দিলাম, 2s ইজ ইকুয়াল টু 2ut প্লাস এ টি স্কোয়ার। এবার দেখো, যদি আমি দুই দিকে এ দিয়ে গুণ করি, তাহলে 2as ইজ ইকুয়াল টু 2uta বা 2uat, এই টার্মটার সাথে মিলালাম, প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, এটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করলাম। তার মানে কি, সরি এটাকে 2 লিখি, তার মানে আমার কাছে এই পুরো টার্মটা আমি পেয়ে গেলাম। এই পুরো টার্মটার ভ্যালু কত হয়ে গেল, 2s। তাহলে কিছুই না, আমি ভ্যালুটা শুধু বসিয়ে দিই। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেল ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এটা হলো আমাদের 3 নম্বর প্রুফ। তার মানে কি, 3 নম্বর প্রুফটা করতে গেলে আমাদের ফার্স্ট প্রমাণটাও লাগবে, এখানে ফার্স্ট ইকুয়েশনটা আমাদের এটা, সেকেন্ড ইকুয়েশনে এই পার্টটা আমাদের লাগছে, এখান থেকে আনছি সমীকরণটা, এটা হয়ে গেল আমাদের থার্ড ইকুয়েশনের প্রুফ। এখানে যেমন আমরা আলাদাও কিছু করতে পারতাম, এ স্কোয়ার টি স্কোয়ার আছে তো, এটাকে আমি এ স্কোয়ার টি স্কোয়ার বানাতে পারতাম, এটাকে ইউটিটাকে তাহলে হয়ে যেত এস মাইনাস ইউটি, এদিকে 2টা মাল্টিপ্লাই হতো আর এই দিয়ে একটা গুণন হতো, তাহলে এ স্কোয়ার টি স্কোয়ারটা হয়ে যেত, ওখানে ভ্যালুটা বসে দিতাম, তারপরে দেখতে 280 সাথে কাটাকাটি চলে গিয়ে এই ঘুরে ফিরে 2s-টাই আসতো। আচ্ছা, তাহলে এই তিনটা সমীকরণ 1 2 3 খুব ইম্পর্টেন্ট, এদের প্রুফগুলো ইম্পর্টেন্ট। এই তিনটে সমীকরণ দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো কাজ হয়ে যাবে। ঠিক আছে, ভিএসও প্লাস 9 এনএমএস বা হচ্ছে ক্লাস 11 যারাই বলো, খুব কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো। আচ্ছা, চ্যাপ্টার আমাদের শেষ, মানে এতটুকুই আছে। এবার যা আছে সব, আচ্ছা ইউনিটগুলো আমি আর কিছু বললাম না, কারণ ইউনিটগুলো তোমাদের জানাই। সরণ বা ডিস্টেন্সের ইউনিট কী হবে না মিটার, যদি হচ্ছে এসআইতে বলি সিজিএসে কী হবে সেন্টিমিটার। আচ্ছা, এবার যদি বেগের ইউনিট বলি বা দ্রুতির ইউনিট যেটাই বলো, এসআইতে মিটার পার সেকেন্ড আর সিজিএসে সেন্টিমিটার পার সেকেন্ড। এবার অ্যাক্সেলারেশনে কী হবে, এসআইতে মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটির জন্য একটা নিচে 2 মানে টি আসছে, আবার যে ভেলোসিটি বাই টাইম মানে নিচেও আরেকটা টাইম আছে, মানে টাইম ইন্টু টাইম মানে টি স্কোয়ার। এবার টি স্কোয়ারের জন্য কী হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে কি তার হচ্ছে এসআইতে ইউনিট, আর সিজিএস ইউনিট কী হয়ে যাচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ব্যাস এই তিনটারই ইউনিট আমাদের জানতে হবে, আর কিচ্ছু না, ইউনিট জানার মতো এখানে কিছু নেই। এবার লেখচিত্রের সাহায্যে এগুলো প্রমাণ আছে, কিন্তু সেই প্রমাণগুলো একটু দীর্ঘায়িত, তাই সেগুলোর দিকে না যাওয়াটাই ভালো। আচ্ছা, এবার এটা তো হলো নর্মাল একটা বস্তু যখন যাচ্ছে তখন। এবার ধরুন এগুলো মন্দন হচ্ছে, তাহলে কি হতো, যদি মন্দন হতো মানে নেগেটিভের দিকে যেত, তাহলে সব এগুলোকে নেগেটিভ করে দাও, কারণ কী বলছিলাম এগুলো নেগেটিভ হয় না রিটার্ডেশনে, এ নেগেটিভ, কারণ আমাদের কাছে প্রুফ ছিল না রিটার্ডেশন ইজ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে আর যখন হচ্ছে তাহলে এগুলো নেগেটিভ করে দাও, তাহলে মাইনাস এটি, এটা মন্দনের ক্ষেত্রে। এস ইজ ইকুয়াল টু তাহলে কী হয়ে যাবে ইউটি, এর জন্য মাইনাস মাইনাস হাফ অফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। এবার তোমাকে মন্দনটা নিচে হচ্ছে মানে অ্যাক্সেলারেশন নিচে লাগছে না উপরে লাগছে, সেটা তোমাকে চিত্র আঁকে বুঝে নিতে হবে, তাহলে তখন আমি ওই হিসাবে ইকুয়েশনগুলো ইউজ করবো। আচ্ছা, এবার যদি কোনো বস্তুকে আমি ছেড়ে দিই নিচের দিকে, তার মানে তখন অ্যাক্সেলারেশন কে দিচ্ছে, জি দিচ্ছে না, মানে গ্র্যাভিটেশনাল পুল যেটা আমরা বলি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি, সেটা দিচ্ছে মানে স্মল জি। যখন বস্তুকে আমরা উপর থেকে নিচে ছাড়বো, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনগুলো হয়ে যাবে ভি উপর থেকে নিচে ছাড়বো কিন্তু, হ্যাঁ তার মানে কি উপর থেকে নিচে ছাড়ছি,
জিটা নিচের দিকেই আছে, বস্তুটা নিচের দিকে আসার চেষ্টা করছে, তার মানে কি জিটা আমাকে সাপোর্ট করছে, অপোজ করছে না। তার মানে যেদিকে বস্তুর গতি সেই দিকেই ওর অ্যাক্সিলারেশনটা, নিচের দিকেই দুটো। তার মানে কি এখানে ত্বরণ হচ্ছে না মন্দন, অবশ্যই ত্বরণ যেহেতু নিচের দিকে পড়ছে, দেখো বেগটাও বাড়তে থাকে, তো তার মানে কি ত্বরণ, তাহলে হয়ে যাবে কি ইউ প্লাস এর জায়গায় হয়ে যাবে জিটি, কারণ এখন আমার কাছে কে অ্যাক্সিলারেশনটা জি, কারণ নিচের দিকে আমি কী জানি জি। এবার এস ইজিক্যালটা কী হয়ে যায়, এস ইজিক্যালটা আমরা কী জানি ইউটি হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইজিক্যালটা কী হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস 2GS। এটা হলো নিচে পড়ার সময়। এবার যখন উপরে উঠছে তখন কী হচ্ছে, কিছুটা উপরে উঠে যাওয়ার পর আমি যেখানে বেগটা নিয়ে ছেড়েছিলাম সেটা কমতে কমতে কি জিরো হয়ে যায়। তার মানে কি নিচের দিকে জিটা, জি এর তো ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভেলোসিটিটার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তার মানে এখন জি নিচের দিকে, ভেলোসিটি উপরের দিকে, তার মানে কি রিটার্ডেশন হবে, তো অ্যাক্সেলারেশনটা নেগেটিভ, পিছন দিকে আছে নিচের দিকে, ভেলোসিটি উপর দিকে, তার মানে কি ভেলোসিটিকে সেটা অপোজ করবে, নিচের দিকে টানার চেষ্টা করবে, তাহলে এক পয়েন্টে গিয়ে জিরো হয়ে যাবে ওর বেগটা। তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনগুলো কী হয়ে যাবে, রিটার্ডেশন ইকুয়েশন, অর্থাৎ সেক্ষেত্রে ইকুয়েশনগুলো হয়ে যাবে ভি ইজ ইকুয়াল টু, এখন উপর দিকে যাচ্ছে ইউ মাইনাস জিটি, এগুলো কিছুই না, শুধু একটা মনে রাখতে হবে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তুমি নিজে তারপর ওগুলো বানিয়ে নিতে পারবে পরিস্থিতি হিসাবে। এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GS। পুরো থিওরি শেষ হয়ে গেলো কাইনেমেটিক্সের, আর কোনো থিওরি কাইনেমেটিক্সের নেই, কিন্তু শুধু আছে কি কোশ্চেন আছে। এবার কোশ্চেনগুলো তো নিজেদেরকে করতে হবে। আচ্ছা, এক দুটো কোশ্চেন আমি বলে দিই যেগুলো একটু আসে, আর কোশ্চেন আমি ডিসকাশন অন্য কোনো ভিডিওতেই করব এটার উপরে, কারণ এটার উপরে তো প্রচুর কোশ্চেন হয়, এই কোশ্চেনের ডিসকাশনটা অন্য কোনো ভিডিওতে করাই ভালো। তাও এক দুটো কোশ্চেন আমি বলে দেবো, মানে এই কোশ্চেনগুলো একটু ইম্পর্টেন্ট আছে। যেমন ওই যে গড় বেগ আর গড় দুটোটা একটু গুলিয়ে যায় ওর জন্য। আচ্ছা, একটা কোশ্চেন আমি দেখছি, এটা একটা অর্ধবৃত্ত আছে, আচ্ছা বইটা আছে, বই থেকে দেখছি, যার রেডিয়াস এখান থেকে এটুকু রেডিয়াস, এটা কি 1 মিটার। একটা বস্তু এ বিন্দু থেকে ভি বিন্দু যায় কত সেকেন্ডে, এই পুরোটা যেতে টাইম লাগে ওর 1 সেকেন্ড। এখান থেকে এতটা যাবে পরিধি বরাবর, এইখানে এখানে এখানে এরকমভাবে পরিধি বরাবর ও যাবে, যেতে কত টাইম লাগছে, ও যেতে টাইম লাগছে 1 সেকেন্ড, ঠিক আছে 1 সেকেন্ড টাইম লাগছে। তাহলে আমাকে বলতে হবে ভেলোসিটি কত। ভাবো, তোমরা পজ করে নাও, পজ করে নিয়ে তোমরা ভাবা হয়ে গেছে আশা করি। এবার ভেলোসিটি মানে আমরা কি জানি, আমি একটা অ্যান্সারটা বলে দিই, স্মরণ বাই সময় s/t। এখানে স্মরণ কত হয়েছে, এটাকে কি আমরা স্মরণ বলবো, এই যে এখানে গেল না, অবশ্যই না, কারণ কি এটা কি সবথেকে শর্টেস্ট ডিস্টেন্স না, শর্টেস্ট ডিস্টেন্স কোনটা, এটা তো, মানে কি ডায়ামিটারটা, এর ব্যাসটা, ব্যাসার্ধ যদি 1 মিটার হয় তাহলে ডায়ামিটার কত 2 মিটার, এটা তো আমাদের জানা, ডায়ামিটার ইজ ইকুয়াল টু 2r হয়। তার মানে কি ব্যাসটা দ্বিগুণ ব্যাসার্ধের, তাহলে এসটা কি এখান থেকে এতটুকু এস ওর স্মরণ, ওটা কী ছিল, ওটা দূরত্ব ছিল, তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু 2/1, মানে কি 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার যদি আমাকে বলতো স্পিড বার করো, স্পিড হলে কি ডিস্টেন্স বাই টাইম। এবার ডিস্টেন্স কতটা গেল, এখান থেকে এতটা, অর্ধবৃত্ত মানে কি কতটা গেছে, পুরো বৃত্তের জন্য 2πr, অর্ধবৃত্তের জন্য πr, পাই মানে কত ধরে নিচ্ছি 3.14, রেডিয়াস কত আর মানে 1, বা টাইম কত লাগিয়েছে 1, কেটে যাবে এক, তাহলে কী হয়ে গেলো 3.14 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেলো কিন্তু স্পিড, আর এটা হলো ভেলোসিটি। অনেকে ভেলোসিটিকে স্পিড বানিয়ে 3.14 মেরে দেবে, কিন্তু এটা রং অ্যান্সার, রাইট অ্যান্সার ইজ 2 মিটার পার সেকেন্ড। এটা একটা মাথা রাখার কোশ্চেন, ভুল হয়ে যায়। আর একটু হায়ার কোশ্চেনগুলো আমরা পরের ভিডিওতে সলভ করবো, যখন কোশ্চেন নিয়ে আলোচনা করবো, ভিএসওর কোশ্চেন, এনএমএসের কোশ্চেন, তখন একটু হায়ার কোশ্চেন, বা ক্লাস 11th 9 তখন শুধু কোশ্চেন নিয়ে ডিসকাশন করবো, একটা 40-50 মিনিটের ভিডিও কোশ্চেন নিয়ে ডিসকাশন করবো। আচ্ছা, আর এই নোটগুলো কিন্তু আমার মানে এই চ্যাপ্টারে তৈরি করা নেই অবশ্য, যখন তৈরি করবো আমি কিন্তু অবশ্যই দিয়ে দেবো, ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর যদি কোশ্চেন চাও তোমরা এই বিষয়ে, সেটাও আমাকে বলতে পারো, তাহলে অবশ্যই একটা কোশ্চেনের জন্য আমরা একটা ভিডিও আনবো আলাদা করে। আর
দরকার পড়লে কোশ্চেন আমি লিঙ্কও দিয়ে দিতে পারি, কিন্তু আমার মতে সেগুলো সলভ করার থেকে বসে বসে একসাথে সলভ করাটাই বেটার হবে। তাছাড়া আমি, তোমরা যদি চাও যদি আমি লিঙ্ক দেওয়া উচিত, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আর সেটা অসুবিধা হবে না। আর পরবর্তী কিন্তু আমি ভিএসও টার্গেট নিয়েছি 23 জুন মনে পরীক্ষা। 23 জুনের আগে ভিএসও লেয়ার 1 ফিজিক্সের যে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেখান থেকে এমসিকিউ আসতে পারে বা আসবে, সেসব জায়গা থেকে কোশ্চেনগুলো কভার করতে, মানে মেন টপিক, কাইনেমেটিক্স, ওয়ার্ক পাওয়ার এনার্জি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, এগুলো কিন্তু খুব আসে, মানে একটু বেসিক কনসেপ্টগুলোই আসে কিন্তু আসে। হ্যাঁ পুরো বড় অঙ্ক দেবে না, বা ফ্লুইড মেকানিক্স, এগুলো কিন্তু কোশ্চেন আসে। নিউটনস ল অফ মোশন খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঘর্ষণ মানে প্রচণ্ড ইম্পর্টেন্ট। যখন তোমাদের হাই ক্লাসে পড়ছো বা ফ্রিকশনের রাশিমালা জেনে নিয়েছো, তখন তো তোমার এমসিকিউ ইজি হয়ে যাবে অনেক। তো তোমরা টার্গেট নাও ক্লাস 11 সিলেবাসটা একটু কমপ্লিট করার বা জেনে নেওয়ার। পুরোটা তো হবে না এত কম দিনে, কিন্তু 11 সিলেবাসটা যত তোমাদের থার্ড লেয়ার আস্তে আস্তে তোমরা যদি 11 সিলেবাসটা মেকানিক্স পার্টটা অন্তত তোমরা ভালোভাবে করো না, বেশি কিছু না। 11 মেকানিক্স, ফুল মেকানিক্স, ইউনিট ডাইমেনশন, আর তার সাথে কি, তার সাথে ফ্লুইড মেকানিক্স। আর ক্লাস 12 দুটো চ্যাপ্টার পড়তে হবে, ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি, ওর মধ্যে স্ট্যাটিকও পড়বে অবশ্য, কারেন্ট বলাটা উচিত না, ইলেকট্রিসিটি আর অপটিক্স, এই কয়েকটা চ্যাপ্টার যদি পড়ো না। মেকানিক্সের মধ্যে নিউটনস ল অফ মোশন, সার্কুলার মোশন, ফ্রিকশন, এই কাইনেমেটিক্স, এগুলো সব কিছু কিন্তু মেকানিক্সের মধ্যে পড়ে, রোটেশন পড়ে, তারপর টর্ক ফর্ক, এগুলো যত কিছু আছে, মানে একটা বস্তু পড়ছে আর একটা বস্তু, সে কলিশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, এগুলো সব কিন্তু মেকানিক্সের পার্ট। মেকানিক্সের তার চ্যাপ্টারগুলো আমি আবার বলে দিই। মেকানিক্সে আছে হচ্ছে ওই তো স্থিতি গতি, মানে হচ্ছে 1D মোশনের 1D ভেক্টর আছে, ভেক্টরটা একটু হালকা ধারণা জানাটা উচিত। ভেক্টর, তারপর হচ্ছে নিউটনের গতিসূত্র, ঘর্ষণ, বৃত্তীয় গতি, সার্কুলার মোশন, কার্যক্ষমতা শক্তি, স্থিতিবিজ্ঞান, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, সিস্টেম অফ পার্টিকেল, দৃঢ় বস্তু ঘূর্ণন মানে রোটেশন, মহাকর্ষ, হ্যাঁ গ্র্যাভিটেশনটাও জানতে হবে, একদম গ্র্যাভিটেশনটাও জানতে হবে। হ্যাঁ দুটো চ্যাপ্টার আরও আছে যেটা জানতে হবে, না জানলে নয়। গ্র্যাভিটেশন, সাউন্ড, কয়েকটা আছে আরও, বাদ হয়ে গেছে এগুলো। হিট, সাউন্ড, হিটটা মানে কি, থার্মোর একটা পার্ট আছে গ্র্যাভিটেশন। আর এখান থেকে তোমাকে জানতে হবে আরেকটা কিছু দেখলাম, ইলাস্টিসিটি, হ্যাঁ এগুলো জানতে হবে। এগুলো মোটামুটি করলে তোমার মানে ভিএসও লেয়ার 1, 2, 3ও অনেকটা হয়ে যাবে। এই কয়েকটা আর কি জানতে হবে, ভালোভাবে জানতে হবে। জানলাম মানে উপর বুদ্ধি জানলাম এটা করলে কিন্তু হবে না। বিএসও যখন তুমি পরীক্ষাটা দিচ্ছ লেয়ার 3 বা লেয়ার 2, লেয়ার 1, এই চ্যাপ্টারগুলো কিন্তু জানতে হবে, এগুলো বেসিক চ্যাপ্টার। লেয়ার 3 জন্য আরও একটা চ্যাপ্টার একটু যোগ হবে, বেশি না, 3টা চ্যাপ্টার মতো যোগ হবে। তো লেয়ার 1, লেয়ার 2 এই চ্যাপ্টারগুলো দিয়ে তোমার উতরে যাবে। ওকে, আচ্ছা, একটু ভিএসও সম্বন্ধে বলে দিলাম। হ্যাঁ ভিডিওর একটা টাইম লাইন আমি দিয়ে দেবো ভিএসওর জন্য আলাদা করে, যেখান থেকে এই ভিএসও পার্টটা এসছে, মানে ভিএসও লেয়ার 1-এ কী কী পড়া উচিত ফিজিক্সের। আচ্ছা, আর একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন করবো, তারপরে আমরা শেষ করবো। হ্যাঁ এই জিনিসটা, এই কোশ্চেনটি করতে চাচ্ছিলাম। এক ব্যক্তি একটি দূরত্ব যাবে, ঠিক আছে, এক ব্যক্তি এখান থেকে এতটা যাবে ধরে নিচ্ছে, দূরত্ব যাবে, তার অর্ধাংশ সে 30 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে, আর পরবর্তী অংশ কত, 40 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গেল, তাহলে তার গড় দ্রুতি কত, মানে স্পিড অ্যাভারেজ কী হবে? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগতো, মানে 30 আর 40 যোগ করলে 70 মানে 35 কি রাইট অ্যান্সার? না, একদম ভুল অ্যান্সার। আমি কি বলছিলাম, এস অ্যাভারেজ ইকুয়াল টু কী হয়, ডিস্টেন্সের সামেশন বাই টাইমের সামেশন, জানি তো আমরা এটা। ওটা কি, ওটা ভেলোসিটির অ্যাভারেজ, যে দুটো বেগ আছে, দুটো বেগকে যোগ করে ভাগ, মানে 40 + 30 ভাগ 2। এটা ভুল, আমাকে স্পিডের অ্যাভারেজ চেয়েছে, গড় দ্রুতি। এবার দেখো, আমি ধরেছি প্রথম অংশ এক্স, দ্বিতীয় অংশ এক্স, কারণ সেম বলে দিয়েছে, অর্ধেকাংশ সে 30 কিলোমিটার যায়, আবার পরবর্তী অর্ধেকাংশ 40 কিলোমিটার পার আওয়ারে যায়। তাহলে ফার্স্টের ক্ষেত্রে আমি দেখি এখানে টাইম কত লাগবে। ফার্স্টের ক্ষেত্রে 30 = x/t1 ধরছি, টাইম ধরছি, এইটুকু যাওয়ার জন্য t1 লাগছে, এইটুকু যাওয়ার জন্য t2, এইটুকু যাওয়ার জন্য t1, এইটুকু যাওয়ার জন্য t2।
তাহলে 30 ইজুকাল টু মানে হচ্ছে বেগ ইজুকাল টু মানে হচ্ছে দ্রুতি ইজুকাল টু কি জানি, দূরত্ব বাই সময়। দূরত্ব আমি ধরে নিয়েছি এক্স, পরেরটাও এক্স, সময়টা কি T1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, T1 ইজুকাল টু এক্স বাই 30। এভাবে T2টাও বার করতে পারি, T2টা কত হবে এক্স বাই 40। আচ্ছা এটা কেন আসলো, এটা আসলো দেখো এখানের বেগ কত মানে দ্রুতি কত 40, 40 ইজুকাল টু কী হয় দূরত্ব বাই সময় T2। তাহলে T2টাকে এদিকে নিয়ে চলে আসি, T2 ইজুকাল টু এক্স বাই 40, তো এটাই আসলো এখানে, ঠিক আছে। তাহলে T2 এবার আমরা কি জানি, এস অ্যাভারেজ ইজুকাল টু ডিস্টেন্সের সামশন, ডিস্টেন্স কত 2x হয়ে গেছে, এক্স প্লাস এক্স, আচ্ছা এক্স প্লাস এক্স লিখলাম, আর টাইমের সামশন মানে কি T1 প্লাস T2। আচ্ছা এবার দেখো এক্স প্লাস এক্স মানে কি 2x, এবার টাইমের সামেশন মানে কি T1টার ভ্যালু কত এক্স বাই 30, আর এটা কত হয়ে গেল এক্স বাই 40। এই ভ্যালুগুলো কিন্তু এখান থেকে আর এখান থেকে বসালাম, ঠিক আছে। আচ্ছা এবার এখানে একটু আনি কোয়েশ্চেনটাকে, 2x, এবার এখানে কত আসবে ভিএ এস এ ভিজি করে দিই, অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ। আচ্ছা এবার লসাগু করলে কত আসবে 30 আর 40-এর 120, একদম বেসিক কিন্তু এগুলো লসাগু রসাগু। তাহলে এটা কী হয়ে যাবে 3 4 মানে 4x, আর এদিকে কত হবে 3x হবে তো। তাহলে এটা কী হয়ে গেলো 2x, 120টা উপরে চলে যাবে আর নিচে থাকবে কত 7x, এক্স এক্স কেটে গেলো, দেখো এক্সের টার্ম উড়ে চলে গেলো, 120 মানে 240/7, দেখো কত হবে ওই 3 7 21, মানে আবার এখান থেকে 3 আসবে 30, মানে 34.3 হবে, হ্যাঁ 34.3 কিলোমিটার পার আওয়ার। দেখি অ্যান্সারটা, হ্যাঁ 34.3, সরি কী বলছি 3 7 21, দেখো 3 7 21, 30 থাকছে, 4 7 28, 2 থাকছে, ঠিক আছে। এবার 2 থাকলে কি হবে 20 হয়ে যাচ্ছে, এবার 20 হয়ে যাওয়া মানে কি 2 দিয়ে যাবে তো, তাহলে কত হচ্ছে 33.2, ঠিক আছে। এবার দেখবে 33.2, এবার দেখো 6-এর ডিফারেন্স হচ্ছে, মানে কি 7 তোমার 7 8 56, এবার দেখো 5-এর থেকে বেশি, তাহলে 2 + 1 মানে 34.3। এটা হলো ভেলোসিটি অ্যাভারেজের রাশিমালা, দেখ সরি স্পিড অ্যাভারেজ মানে কি দ্রুতির অ্যাভারেজ, ঠিক আছে। আর এটা ভেলোসিটি অ্যাভারেজ কিন্তু এটা হবে না, অনেকে 35 করে রং করে দেবে, প্রসেসটা কিন্তু এটা। ওকে তাহলে আজকে এতটুকুই থাক, ক্লাস অনেকটা লেন্দি হয়ে গেল। ওকে তাহলে নেক্সট দিন অন্য একটা চ্যাপ্টার নিই, কারণ আমরা ভিএসওর জন্য টার্গেট নিচ্ছি, তার মানে কি আরও অনেকগুলো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করতে হবে। আশা করি ধীরে ধীরে হয়ে যাবে। আর এই চ্যাপ্টারে যদি আমাদের কোশ্চিন বিস্তারিত লাগে আমাকে বলবে, আলাদা এই চ্যাপ্টারে একটা কোশ্চিন নিয়ে ক্লাস বানাবো। ওকে আজকের জন্য এতটাই, পরে একটা নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো, টাটা।